পেন্টাগনের এক বদ্ধ ঘরে জ্বলছে শুধু ল্যাপটপের নীল আলো। টেবিলে ছড়িয়ে থাকা স্যাটেলাইট ম্যাপ আর গোপন রিপোর্টের স্তূপের সামনে বসে কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্ব যখন ভাবছে যুদ্ধ বুঝি থেমে গেল, ঠিক তখনই ভেতরের ঘরে টেবিলে নেমে আসছে এক গোপন হিসাব, যে হিসাব ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। কূটনীতির টেবিলে যখন শান্তির গুঞ্জন, তখন পারস্যের পাহাড় কেটে তৈরি ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরানের রাজনৈতিক ধর্মীয় মহল থেকে হুঁশিয়ারি এসেছে স্পষ্ট ভাষায়, ইসরায়েল তো মাত্র 2000 কিলোমিটারের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে বহু আগে থেকে, এবার লক্ষ্য আরও দূরে। ইরানের এক প্রভাবশালী ধর্মগুরু আব্দুল নবী মুসাবি ফার্দ প্রকাশ্যেই দাবি করেছেন, তেহরান এমন এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে যার আওতা ছুঁতে পারে 15,000 কিলোমিটার, অর্থাৎ তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ নয়। মার্চে ইরান দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে নিশ্চিত হয়েছে পশ্চিমা সূত্র। একটি ব্যর্থ হয়, একটি প্রতিহত হয়। প্রমাণ যাই হোক, বার্তাটা স্পষ্ট, তেহরান আর কেবল আঞ্চলিক শক্তি হয়ে থাকতে রাজি নয়। পশ্চিমারা ভেবেছিল মাসের পর মাস আকাশ হামলা আর নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের কোমর ভেঙে দেবে। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধ ফেব্রুয়ারিতে শুরু হয়ে টানা 5 মাসের বেশি গড়িয়েছে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। মার্কিন সংবাদ মাধ্যম আর ওয়াশিংটনের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর ফাঁস হওয়া হিসাব বলছে, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের ভান্ডার প্রায় ভেঙে পড়ার জোগাড়। থার্ডার প্যাট্রিয়টে ধস। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল প্রায় 452টি থার্ড ইন্টারসেপ্টর আর প্রায় 2200টি প্যাট্রিয়ট। CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী থার্ডের মজুদ প্রায় 80% পর্যন্ত কমে গেছে। প্যাট্রিয়টের ভান্ডার নেমে এসেছে প্রায় 2/3 কম, হাতে বাকি 750 থেকে 800 মতো। হাতে নেই লং রেঞ্জ স্ট্রাইক, টমাহক ক্রুজ মিসাইল ATACMS আর নতুন প্রেসিশন স্ট্রাইক মিসাইলের রিজার্ভও ফেব্রুয়ারি থেকে হু হু করে খরচ হয়েছে। একাই যুদ্ধ শুরুর পর থেকে হাজারো টমাহক আর 13,000-এর বেশি অস্ত্র ছোড়া হয়েছে ইরানি লক্ষ্যবস্তুতে। $67 বিলিয়ন হাহাকার। পেন্টাগন জরুরি ভিত্তিতে কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বাড়তি বাজেট চেয়েছে, যার $18.2 বিলিয়ন শুধু থার্ড, প্যাট্রিয়ট আর টমাহকের ভান্ডার পূরণেই বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পূর্ব মজুতে ফিরতেই সময় লাগতে পারে 3 থেকে 7 বছর। পেন্টাগনের কর্তারা যখন কংগ্রেসের দুয়ারে দুয়ারে ঘুরছেন জরুরি তহবিলের জন্য, ঠিক তখন তেহরান তার 1000 ফুট গভীরে বাঁকনিয়া মিসাইল সাইলো আর পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলেছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি। মার্কিন সামরিক সূত্র এমনকি স্বীকার করেছে, ফাঁকা এলাকায় পড়তে যাওয়া ইরানি প্রজেক্টাইল ইচ্ছাকৃতভাবে ভূপাতিত না করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের, কারণ প্রতিটি ইন্টারসেপ্টরই এখন সোনার হরিণ। পশ্চিমাদের ইন্টারসেপ্টরের মজুদ যখন তলানিতে, তখন ইরানের এই দূরপাল্লার হুঙ্কার নিছক ফাঁকা আওয়াজ নয়। এটাই মূল কারণ যার জেরে ওয়াশিংটনের সবচেয়ে আগ্রাসী নীতি নির্ধারকরাও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নিজেই গোপনে সতর্ক করেছেন বলে জানা গেছে। তেহরান জানে ঠিক কোন মুহূর্তে কোন চাল দিতে হয়। রাত তখন গভীর। তেল আবিবের আকাশে বেজে ওঠে সাইরেন। মানুষ ছোটে বাংকারের দিকে। এই সাইরেন যে ক্ষেপণাস্ত্রের জন্য বাজছে, তার নাম আগে থেকেই লেখা আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ভয়ের তালিকায়, কাদার এফ। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শুধু কাগজে কলমের হুমকি নয়, এটি এক প্রমাণিত যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত অস্ত্র। আর তার চেয়েও বড় প্রশ্ন এখন উঠছে অন্য জায়গায়, এরপর কোথায়? কাদার পরিবারের সবচেয়ে দীর্ঘ পাল্লার সদস্য এই কাদার এফ। 2007 সালে প্রথম প্রকাশে আসা এই সিরিজের শিকড় গিয়ে ঠেকে শাহাব 3 পর্যন্ত, যার প্রযুক্তিগত ভিত্তি এসেছিল উত্তর কোরিয়া আর সোভিয়েত আমলের নকশা থেকে। কিন্তু ইরান বসে থাকেনি পুরনো নকশা নিয়ে। কাদার এস, কাদার এইচ পেরিয়ে কাদার এফ এখন 2 স্তরের নকশায় তৈরি। তরল জ্বালানির প্রথম স্তর আর বিচ্ছিন্ন যোগ্য ওয়ারহেড অংশ। শাহাবের যেখানে জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগত, কাদার এফ প্রস্তুত হয়ে যায় মাত্র 30 মিনিটে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই তাকে মাটিতে ধরে ফেলা আরও কঠিন। ইনার্শিয়াল নেভিগেশনের সঙ্গে GPS সংশোধনযুক্ত এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, নিশানা আরও নিখুঁত করার জন্য। প্রায় 1000 কেজি পর্যন্ত প্যালট বহনে সক্ষম কাদার এফ এর কিছু সংস্করণে আছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় বিপ্লবী গার্ড নিজেই স্বীকার করেছিল কাদার সিরিজ, ইমাদ আর কঠিন জ্বালানির খাইবার সেখান একসঙ্গে ব্যবহার করার কথা। লক্ষ্য ছিল তেল আবিব আর হাইফা। আর 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশোধমূলক হামলায় ইরান আবার কাদার ব্যবহারের কথা স্বীকার করে।
এবার নতুন খোরামশার-4 এর সঙ্গে যৌথভাবে ক্লাস্টার ওয়ারহেড নিয়ে তেল আবিবের কাছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এটাকে বর্ণনা করেছিল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হত্যার প্রতিশোধ হিসেবে। ইসরায়েলও পাল্টা লক্ষ্যবস্তু করেছে ইস্পাহানে মজুত রাখা কাদর ক্ষেপণাস্ত্র আর উৎক্ষেপণ কেন্দ্র। যুদ্ধ শুধু আকাশে নয়, লড়াই চলছে মাটির নিচে। কাদর এফ ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র নয়, নতুন কঠিন জ্বালানির ডিজাইনগুলো দ্রুত উৎক্ষেপণযোগ্য আর ট্র্যাক করা কঠিন। কিন্তু কাদর এফ এর গুরুত্ব ভিন্ন জায়গায়। এটা ইরানের প্রমাণিত রণাঙ্গনে যাচাই হওয়া এমন এক ব্যবস্থা যা বারবার ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন ম্যানুভারেবল ওয়ারহেড আর ক্লাস্টার সংস্করণ সরাসরি আয়রন ডোম আর থার্ডের মতো ব্যবস্থাকে ফাঁকি দিতে তৈরি করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাহাড় কেটে তৈরি মিসাইল সিটি নামের ভূগর্ভস্থ ঘাঁটিতে সুরক্ষিত শাহাব-3, সেজ্জিল আর খোররামশার পরিবারের অস্ত্র। আর সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হচ্ছে উত্তর কোরিয়ার হওয়াসং-15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যে হওয়াসং-15 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, তাত্ত্বিকভাবে মার্কিন মূল ভূখণ্ডের বড় অংশ যার নাগালে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কোনো স্বাধীনভাবে যাচাই হওয়ার প্রমাণ নেই। ইরান কি করতে চায় আর তার হাতে আসলে কি আছে, এই দুয়ের মধ্যে ফারাক বিশাল। তবু পশ্চিমা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিচ্ছে অন্য একটি হিসাব: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, ড্রোন ঝাঁক, ভূগর্ভস্থ ঘাঁটি আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মিলিয়ে ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে এমন এক কৌশল যার লক্ষ্য একটাই: যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক প্রাধান্যকে যতটা সম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা। যে আকাশকে একসময় নিজেদের জন্য উন্মুক্ত যুদ্ধক্ষেত্র মনে করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই আকাশেই আবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরান। বহু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তেহরান থামেনি। ইরানের দুটি নতুন দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরমান এবং আজারাখশ। ইরানের দাবি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করেই তারা এমন দুটি সিস্টেম তৈরি করেছে যা একদিকে কার্যকর, অন্যদিকে তুলনামূলকভাবে অনেক কম ব্যয়বহুল। যুদ্ধের পর দ্রুত প্রতিরক্ষা শক্তি পুনর্গঠনের ক্ষেত্রে এটিকেই তেহরান নিজেদের বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। প্রথমেই আসা যাক আরমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথায়। 2024 সালের ফেব্রুয়ারিতে উন্মোচিত এই মোবাইল অ্যান্টি-ব্যালিস্টিক ও এয়ার ডিফেন্স সিস্টেমকে ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে দাবি করে। সরকারি তথ্য অনুযায়ী এটি প্রায় 180 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। শুধু যুদ্ধ বিমান নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমাও এর লক্ষ্যবস্তু হতে পারে। একই সময়ে 24টি লক্ষ্যবস্তু ট্র্যাক করা এবং 6 থেকে 12টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানোর সক্ষমতার দাবিও করেছে ইরান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা 3 মিনিটেরও কম সময়ে মোতায়েন করা যায় এবং 20 সেকেন্ডেরও কম সময়ে প্রতিক্রিয়া জানাতে পারে। আধুনিক যুদ্ধে দ্রুত অবস্থান পরিবর্তনের ক্ষমতা একটি বড় কৌশলগত সুবিধা। এর পাশাপাশি রয়েছে আজারাখশ, যার অর্থ বজ্রপাত। এটি মূলত স্বল্প উচ্চতায় উড়ে আসা হুমকি মোকাবিলার জন্য তৈরি। হালকা 4 চাকার যানবাহনের ওপর স্থাপিত এই সিস্টেম খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। এতে রয়েছে ত্রিমাত্রিক ফেজড অ্যারে রাডার, অপটিক্যাল, থার্মাল এবং ইনফ্রারেড সেন্সর। ফলে প্রতিকূল আবহাওয়া বা কম দৃশ্যমানতার মধ্যেও ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা নিচু দিয়ে উড়ে আসা বিমান শনাক্ত করার সক্ষমতা থাকার দাবি করছে তেহরান। 4টি প্রস্তুত ক্ষেপণযোগ্য ইনফ্রারেড নির্দেশিত ক্ষেপণাস্ত্র বহনকারী এই ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং অগ্রবর্তী সেনা ইউনিটের সুরক্ষায় ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু দেশীয় প্রযুক্তির উপরে ভরসা করছে না ইরান, এমন দাবিও উঠে এসেছে। বিভিন্ন ইরানি বিরোধী সূত্রের বরাতে বলা হচ্ছে, যুদ্ধবিরতির সময় তেহরান নাকি চীন ও রাশিয়া থেকে বিপুল সংখ্যক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপ্যাড সংগ্রহ করেছে। এসব দাবিতে বলা হয়েছে চীনের QW-12 এবং FN-16, পাশাপাশি রাশিয়ার 9K-333 ভার্বা ব্যবস্থা বিভিন্ন চালানে ইরানে পৌঁছেছে। অভিযোগ অনুযায়ী এসব প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের চারপাশ, ইস্পাহান, মাশহাদ, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমুজ প্রণালীর আশপাশে মোতায়েন করা হচ্ছে। এমনকি কিছু অস্ত্র ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছেও পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় ইরান শুধু নিজের আকাশ নয়, গোটা অঞ্চলে একটি বিস্তৃত প্রতিরক্ষা বলয় গড়ে তোলার কৌশল অনুসরণ করছে।
যুদ্ধ চলাকালে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের প্রায় ৮০% বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সে দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, এতে কোনো সন্দেহ নেই যে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। কিন্তু এখন তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, ধ্বংস হওয়া প্রতিটি ঘাঁটির বদলে আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকা, আরও গতিশীল এবং আরও কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত হবে তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগনের চরম দুঃস্বপ্ন, পারস্যে মার্কিন ড্রোনের পতন এবং ইরানের খাইবার শেকান থিওরি। ওয়াশিংটনের পেন্টাগন কিংবা তেলাবিবের সামরিক সদর দফতরে সর্বোচ্চ সতর্কতার সাইরেন বেজে উঠেছে। স্যাটেলাইট স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক লাইভ ছবি। সকালের আলো ফুটতেই তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন যা দেখালো তা মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটি বিশালাকার সামরিক হ্যাঙ্গার বা গুদামঘর, আর তার ঠিক মাঝখানে সারিবদ্ধভাবে রাখা ট্রফিগুলোর মতো সাজানো আমেরিকার বিখ্যাত MQ-9 রিপার এবং ইসরায়েলের হারমেস 900 ড্রোন। এগুলো কোনো মেটাল ফ্রেমের ধ্বংসাবশেষ নয়, শত্রুর আকাশ সীমায় ঢুকে ভেঙে পড়া ড্রোনগুলো প্রায় অক্ষত অবস্থায় পৌঁছে গেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর প্রযুক্তিবিদদের হাতে। ট্রাম্প বা নেতানিয়াহুর জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গোপনীয় প্রযুক্তি, সেন্সর, এনক্রিপ্টেড ডেটা লিঙ্ক এবং থার্মাল ট্র্যাকিং সিস্টেম এখন তেহরানের আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির ব্যবচ্ছেদ শুরু হয়ে গেছে। যে প্রযুক্তির উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্ব আকাশে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল, সেই প্রযুক্তি এখন উল্টে যেতে চলেছে তাদের নিজেদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে খোলামেলা বলছিলেন তারা ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে আমাদের অর্থনীতিকে তলানিতে নামিয়ে ধ্বংস করে দেবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তখন ব্যাকগ্রাউন্ডে চলছিল অন্য এক সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান কেবল প্রতিবেশীদের সাথে বিকল্প বাণিজ্যের পথ খুঁজে দেয়নি, বরং নিজেদের সামরিক সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু ড্রোন দখলের এই গল্প তো কেবল সূচনা। আসল নাটকীয়তা লুকিয়ে আছে ব্যালিস্টিক মিসাইলের গোপন প্রযুক্তিতে। সাম্প্রতিক যুদ্ধের ধোঁয়াশা কেটে যাওয়ার পর উদ্ধার করা হয় ইরানের আধুনিক মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকানের ধ্বংসাবশেষ। সামরিক বিশ্লেষক ও ডিফেন্স সিকিউরিটি এশিয়ার গোয়েন্দারা সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করতে গিয়ে রীতিমতো আটকে উঠেছে। ক্ষেপণাস্ত্রটির অগ্রভাগে পাওয়া গেছে অত্যাধুনিক অ্যান্টি জ্যামিং স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল অ্যারে। সাধারণ ভাষায় এটি হলো একটি 4 এলিমেন্ট কন্ট্রোল নার্সিং রিসিভার অ্যান্টিব্যাক সিস্টেম, CRPA। সহজ ভাষায় আমেরিকা বা ইসরায়েল তাদের সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে আকাশপথের মিসাইলকে পথভ্রষ্ট করার যে চেষ্টা করত খাইবার শেকানের সামনে, তা এখন পুরোপুরি অকার্যকর। চীনের দূরপাল্লার প্রযুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ এই অ্যান্টেনা সিস্টেম একাধিক গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে, ফলে তীব্র ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও এটি তার গতিপথ ভুল করে না। এর সাথে যুক্ত হয়েছে এর ম্যানুভারেবল ওয়ারহেড বা আকাশে দিশা পরিবর্তনকারী শক্তিশালী ওয়ারহেড, যা আমেরিকার প্যাট্রিয়ট, থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বলয়কে ফাঁকি দিয়ে সোজা নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। আর ঠিক এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নেমে এসেছে সবচেয়ে বড় বিপর্যয়। দীর্ঘ 5 মাসের টানা সংঘাতে পেন্টাগনের দীর্ঘ পাল্লার প্রিসিশন গাইডেড মিসাইলের ভান্ডার এখন প্রায় শূন্যের কোঠায়। টাইমস অফ ইসরায়েলের এক চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে মার্কিন মধ্যপ্রাচ্য কমান্ড অন্যান্য আঞ্চলিক কমান্ড থেকে অস্ত্র এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আমেরিকান ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ তলানিতে গিয়ে ঠেকেছে। পেন্টাগন এখন বড় ধরনের সামরিক সংকটে। একদিকে ফুরিয়ে যাওয়া আমেরিকান মিসাইল ভান্ডার, অন্যদিকে চীন ও রাশিয়ার সামনে নিজেদের সামরিক শক্তি ক্ষয়ে যাওয়ার ভয়। মার্কিন কৌশলবিদদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। হরমুজ প্রণালীর সংকীর্ণ ও কৌশলগত জলসীমায় চারদিক নিস্তব্ধ। হঠাৎ ওয়াশিংটনের হোয়াইট হাউস, পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড আর তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ সামরিক কমান্ডের আন্তর্জাতিক স্যাটেলাইট স্ক্রিনগুলোতে ভেসে উঠল এক অভূতপূর্ব ও আতঙ্কজনক দৃশ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ সম্মেলন ও নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে একের পর এক আত্মবিশ্বাসী হুঙ্কার ছাড়ছিলেন, হরমুজ প্রণালী খোলার চুক্তি নাকি এখন হাতের মুঠোয়।
এবং ওয়াশিংটন কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের মুখ দেখতে দেবে না, ঠিক তখনই পারস্য উপসাগরের বুকে জন্ম নিচ্ছিল এক সম্পূর্ণ নতুন সামরিক ও কৌশলগত বাস্তবতা। ট্রাম্পের সেই রাজনৈতিক আস্ফালন আর কূটনৈতিক ফাঁকা বলিকে তোয়াক্কা না করে তেহরান বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে উপহার দিল এক চরম চমক। মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বাইপাস করে ওমান সরকারের সাথে সরাসরি চূড়ান্ত দ্বিপাক্ষিক চুক্তির খসড়া সম্পন্ন করেছে ইরান। উত্তর দক্ষিণ প্রণালীর বিপরীত মেরুতে থাকা এই দুই দেশের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফার্সি উপসাগরে প্রবেশকারী সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজের সার্বিক পর্যবেক্ষণ ও ছাড়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে সরাসরি তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের হাতে, আর ওমান তদারকি করবে কেবল প্রণালী থেকে বের হয়ে যাওয়া অংশটুকু। যে সংকীর্ণ জলপথ দিয়ে সমগ্র পৃথিবীর মোট ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 অর্থাৎ প্রায় 20% পরিবাহিত হয়, সেই বৈশ্বিক অর্থনীতির মূল লাইফলাইনের চাবিকাঠি এখন সম্পূর্ণভাবে পারস্যের নিয়ন্ত্রণে। যুদ্ধ শুরুর আগে যে প্রণালীতে বিনামূল্যে ও অনায়াসে সব দেশের জাহাজ চলাচল করত, সেখানে এখন প্রবেশ করতে হলে মানতে হবে তেহরানের দেয়া নতুন নিয়মকানুন। মার্কিন ইসরায়েলি আগ্রাসন ও হাজার হাজার টন বোমা বর্ষণের পর ওয়াশিংটন ভেবেছিল ইরানকে হয়তো হাঁটু গেড়ে বসানো হয়েছে, কিন্তু বাস্তবতার উল্টো পিঠে তেহরান এখন পারস্যের উপসাগরের অপ্রতিদ্বন্দ্বী ও একক চালকের আসনে। এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের মধ্যেই প্রকাশ্যে এলো পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলি প্রচারণা যন্ত্রের চরম দেউলিয়াপনা। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পরমাণু অস্ত্র ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ কেলসে ড্যাভেনপোর্ট কূটনৈতিক চালের আড়ালের সত্যটা টেনে বের করে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন IRGC কমান্ডারদের বক্তব্যকে বিকৃত করে মার্কিন মিডিয়ার সামনে চিৎকার করছিলেন যে তেহরান পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট ডেটা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ নিরপেক্ষ পর্যালোচনার তথ্য উপস্থাপন করে ডেভেনপোর্ট প্রমাণ করে দিলেন তেহরান তেমন কোনো সামরিক পারমাণবিক পদক্ষেপই গ্রহণ করেনি। ধ্বংসপ্রাপ্ত বা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের নতুন অস্ত্রায়নের প্রযুক্তি পুনরুদ্ধারের বা নতুন করে বোমা তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম কোনো প্রশাসনিক প্রমাণ মেলেনি। মূলত যুদ্ধবাজ দুই পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল যে মনস্তাত্ত্বিক জুজু দেখিয়ে নিজেদের আগ্রাসনকে বৈধতা দিতে চেয়েছিল, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এক একটি বক্তব্যে চুরমার হয়ে গেছে। তবে যুদ্ধের এই ধোঁয়াশার ভেতরেই ঘটে গেছে তেহরানের আসল কৌশলগত বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার মুখে পড়ে ইরান কেবল প্রতিরোধী গড়ে তোলেনি, বরং তারা উন্মোচন করেছে আধুনিক যুদ্ধের সবচেয়ে মারাত্মক ও সাশ্রয়ী এক অস্ত্র, হরমুজ প্রণালীর ওপর তাদের একক সামুদ্রিক ও ভৌগোলিক আধিপত্য। পেন্টাগন ও তেল আবিব যখন ভেবেছিল দূরপাল্লার মিসাইল দিয়ে ইরানের প্রথাগত সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়া গেছে, ঠিক তখনই তেহরান তাদের ড্রোন প্রযুক্তি, সুনির্দিষ্ট অ্যান্টিশিপ মিসাইল এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। পারস্য উপসাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি বিশাল যুদ্ধ জাহাজ। অত্যাধুনিক রাডার ঘুরছে, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান, চারপাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর নিরাপত্তা। বাইরে থেকে দেখলে মনে হবে এই জাহাজকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইরানের দক্ষিণ উপকূলের কোনো অজানা পাহাড়ি ঘাঁটিতে একটি ছোট্ট ড্রোন লঞ্চারের ঢাকনা নিঃশব্দে খুলে যায়। কয়েক সেকেন্ড পর আকাশে উড়ে ওঠে একটি শাহেদ ড্রোন। না, এটি কোনো বিশাল যুদ্ধ বিমান নয়, এটি একটি কিং সাইজ ম্যাট্রেসের সমান ছোট একটি উড়ন্ত অস্ত্র। ভেতরে দামি সামরিক প্রযুক্তিও নেই, অনেক উপাদানে সাধারণ বাণিজ্যিক ইলেকট্রনিক্সের মতো। কিন্তু যুদ্ধের ইতিহাস বহুবার দেখিয়েছে যে অস্ত্রকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়, শেষ পর্যন্ত সেই অস্ত্রই সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়। এটাই ইরানের কৌশল। বিশ্বের অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানায়, ইরান সেই পথে হাঁটেনি। তারা এমন এক অস্ত্র তৈরি করেছে যার দাম কম, উৎপাদন দ্রুত আর সংখ্যায় এত বেশি যে প্রতিটি ধ্বংস করলেও নতুন ড্রোন আবার আকাশে উঠে আসে। এখানেই শাহেদ ড্রোনের আসল শক্তি। ধরা যাক একটি শাহেদ ড্রোনের কার্যকর পাল্লা প্রায় 500 মাইল। এর মানে শুধু উপকূল থেকে সোজা সামনে উড়ে যাওয়া নয়,
বরং ইরানের শত শত কিলোমিটার দীর্ঘ উপকূল জুড়ে অসংখ্য সম্ভাব্য উৎক্ষেপণ স্থল তৈরি করা সম্ভব। শত্রু জানেই না ড্রোনটি কোথা থেকে উঠবে। একটি লক্ষ্যবস্তুকে রক্ষা করতে হলে শুধু আকাশ নয়, হাজার হাজার বর্গমাইল সম্ভাব্য উৎক্ষেপণ অঞ্চলেও নজরদারিতে রাখতে হবে। এটাই যুদ্ধের সবচেয়ে কঠিন সমীকরণ। ধরা যাক একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে টহল দিচ্ছে। সেটি হয়তো পৃথিবীর সেরা রাডার, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। কিন্তু যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে একসঙ্গে ডজন খানেক বা শতাধিক ড্রোন এগিয়ে আসে, তাহলে প্রতিটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। এ কারণেই সামরিক বিশ্লেষকেরা ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁককে আধুনিক যুদ্ধের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। আর এখানেই ইরানের আরেকটি সুবিধা, এই ড্রোনগুলো অত্যন্ত ব্যয়বহুল নয়। একটি হারালেও কৌশল ভেঙে পড়ে না, বরং একই সময়ে বহু ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখাই মূল উদ্দেশ্য। একটি ড্রোন ভূপাতিত হলেও অন্যটি এগিয়ে যেতে পারে। এটি শক্তির নয়, সংখ্যার যুদ্ধ। কিন্তু শুধু সংখ্যাই নয়, ইরানের ভূগোলও তাদের বড় মিত্র। দেশটির পশ্চিম ও দক্ষিণ পশ্চিম জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা প্রকৃতির তৈরি বিশাল ঢাল। এই পাহাড়ি অঞ্চল অসংখ্য গোপন ঘাঁটি, সুড়ঙ্গ, মোবাইল লঞ্চার ও ছদ্মবেশী অবস্থান তৈরির সুযোগ দেয়। স্যাটেলাইট বা নজরদারি বিমান সবসময় প্রতিটি অবস্থান শনাক্ত করতে পারে না। অর্থাৎ শুধু ড্রোন ধ্বংস করলেই হবে না, কোথায় লুকিয়ে আছে সেই উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সেটিও খুঁজে বের করতে হবে। আর সেটি সবচেয়ে কঠিন কাজ, কারণ একটি মোবাইল লঞ্চার কয়েক মিনিটের মধ্যেই অবস্থান বদলে ফেলতে পারে। পাহাড়ের আড়াল থেকে ড্রোন ছুড়ে আবার অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব। ফলে প্রতিশোধমূলক হামলা চালাতে গিয়েও অনেক সময় লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় না। এখানেই ইরানের যুদ্ধনীতি অন্যদের থেকে আলাদা। তারা শুধু অস্ত্র বানায় না, তারা এমন একটি ব্যবস্থা গড়ে তোলে যেখানে প্রতিটি অস্ত্রের সঙ্গে যুক্ত থাকে ভৌগোলিক সুবিধা, বিকেন্দ্রীকৃত উৎপাদন, দ্রুত পুনরায় সরবরাহ এবং দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধের প্রস্তুতি। পেন্টাগনের উচ্চ নিরাপত্তা বেষ্টিত ভূগর্ভস্থ কমান্ড সেন্টার কিংবা তেল আবিবের সামরিক সদর দপ্তরের মাল্টি-মিলিয়ন ডলারের আধুনিক রাডার রুম। পুরো নিয়ন্ত্রণ কক্ষ আচ্ছন্ন এক থমথমে নীরবতায়। হঠাৎ কন্ট্রোল প্যানেলের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা লাল বিন্দু। মুহূর্তের মধ্যে গর্জে উঠল বিপদ সংকেতের তীব্র সাইরেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো অভিজ্ঞ মার্কিন সামরিক কমান্ডারদের। একের পর এক ইলেকট্রনিক কাউন্ট মেজার আর অত্যন্ত শক্তিশালী জ্যামার সক্রিয় করা হলো। কিন্তু না, সব ধরনের আমেরিকান জ্যামিং সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে ধেয়ে আসছে 1450 কিলোমিটার পাল্লার সেই অমোঘ মারণাস্ত্র। পর্দার ওপাশে থাকা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা বুঝে গেলেন আবারও ব্যর্থ হয়েছে তাদের শত কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধের ময়দানে আবির্ভাব ঘটেছে এমন এক অপ্রতিরোধ্য মিসাইলের, যার প্রতিটি গর্জন পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। তেহরানের এই সামরিক জাদু দণ্ডটির নাম খাইবার শেকান। পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি সামরিক ঘাঁটি থেকে যখন এই ক্ষেপণাস্ত্র উড়াল দেয়, তখন তার লক্ষ্যবস্তু থাকে হাজার কিলোমিটার দূরের ইসরায়েল কিংবা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তরল নয়, কঠিন জ্বালানিতে চালিত এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সময় লাগে অবিশ্বাস্য রকম কম। প্রতিপক্ষ প্রতিক্রিয়া জানানোর বা সতর্ক হওয়ার সুযোগ পাওয়ার আগেই এটি পার করে দেয় শত শত মাইল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সর্বাধুনিক জ্যামিং প্রযুক্তি আর অপটিক্যাল ট্র্যাকিংকে সম্পূর্ণ অকেজো করে দিয়ে খাইবার শেকান কিভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল? সামরিক বিশ্লেষকদের গোপন নথি আর ডিফেন্স সিকিউরিটি এশিয়া রিপোর্ট বলছে, এই অপ্রতিরোধ্য ক্ষমতার নেপথ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির আরেক মহাশক্তি, চীনের ড্রাগন আর্মি। সবার অলক্ষ্যে বেইজিং তেহরানের হাতে তুলে দিয়েছে তাদের সবচেয়ে গোপন ও অত্যাধুনিক জ্যামিং বিরোধী স্যাটেলাইট ও রেডিও প্রযুক্তি। মার্কিন সেনাবাহিনী তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ভেবেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পথ ভুলিয়ে দেবে, কিন্তু চীনের সরবরাহ করা জ্যামিং প্রুফ গাইডেন্স সিস্টেমের কারণে আমেরিকান সিগন্যাল অ্যাটাক খাইবার শেকানের কাছে নিছক ছেলে খেলায় পরিণত হয়েছে। তবে শুধু চীনা প্রযুক্তি দিয়ে থামেনি ইরান। তারা পারস্যের এই রণক্ষেত্রকে বানিয়ে ফেলেছে এক পরম টেকনোলজিক্যাল গবেষণাগার। তেহরান প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দেখছে এক অনন্য ডেটা সংগ্রহের মিশন হিসেবে। যখনই একটি খাইবার শেকান উৎক্ষেপণ করা হয়, ইরান কেবল তার আঘাত দেখার জন্য বসে থাকে না। প্রতিপক্ষের রাডার কিভাবে সাড়া দিচ্ছে, শত্রু দেশের ইন্টারসেপ্টর মিসাইল কোন থেকে আসছে, পেন্টাগনের আর্লি ওয়ার্নিং সিস্টেম কত সেকেন্ড সময় নিচ্ছে, প্রতিটি সূক্ষ্ম তথ্য রিয়েল টাইমে সংগ্রহ করে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক।
পরের উৎক্ষেপণেই বদলে ফেলা হয় খাইবার শেখানের অ্যালগোরিদম, গতিপথ এবং তার চূড়ান্ত মুহূর্তের কৌশল। ক্ষেপণাস্ত্রটির সর্বাধুনিক সংস্করণে যুক্ত করা হয়েছে টার্মিনাল ফেজ ম্যানুভারেবিলিটি, অর্থাৎ লক্ষ্যবস্তুর ঠিক মাথার ওপর পৌঁছে এটি এমনভাবে দিক আর গতি পরিবর্তন করে যে আমেরিকার প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের অ্যারো 3 সিস্টেমের কম্পিউটার সফটওয়্যার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। পারস্যের নীল আকাশে ক্ষেপণাস্ত্রটির অবিশ্বাস্য গতিবেগ আর শেষ মুহূর্তের এই বাঁকনিয়া দুয়ে মিলে তৈরি হয় এক গাণিতিক ধাঁধা, যা সমাধান করার ক্ষমতা পশ্চিমা কোনো অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টরের নেই। তেহরানের এই নিখুঁত প্রযুক্তিগত রূপান্তর পেন্টাগনের বছরের পর বছর ধরে গড়ে তোলা আকাশ আধিপত্যের অহংকারকে চুরমার করে দিয়েছে। এটি আর কেবল দুটি দেশের মধ্যে কয়েক রাউন্ড ক্ষেপণাস্ত্র আর প্রতিরক্ষার চেনা লড়াই নেই। এটি এখন প্রযুক্তি, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আর দ্রুত অভিযোজনের এক শ্বাসরুদ্ধকর ডিজিটাল মহাযুদ্ধ। পেন্টাগনের মাল্টি-বিলিয়ন ডলারের স্যাটেলাইট আর সর্বাধুনিক 5th জেনারেশন ফাইটার জেটের রাডার স্ক্রিনে হঠাৎ একটি লাল বিন্দু ভেসে উঠল, তারপরে অদৃশ্য হয়ে গেল। ইউএস সেন্টকমের হাইটেক কন্ট্রোল রুমে শুরু হলো সাইরেনের গর্জন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই পেন্টাগনের তৈরি একটি অপরাজেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মজবুত দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মধ্যপ্রাচ্যের আকাশে বছরের পর বছর ধরে আমেরিকা যে জ্যামিং প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য উপভোগ করছিল, এক ঝটকায় তা মুছে দিয়ে দাবার ছক উল্টে দিয়েছে তেহরান। পশ্চিমা গোয়েন্দা ও সামরিক পরিকল্পনাকারীরা ভেবেছিলেন তাদের সস্তা জ্যামিং প্রযুক্তি আর ভুয়ো জিপিএস সংকেত দিয়েই মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনগুলোকে পঙ্গু করে দেওয়া যাবে। কিন্তু পারস্য উপসাগরের আকাশে এখন দেখা যাচ্ছে এক অলৌকিক ও বিভীষিকাময় দৃশ্য। একের পর এক মার্কিন ড্রোন খসে পড়ছে, পেন্টাগনের চোখ ধাঁধানো সব ফাইটার জেট অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর দূর দিগন্তের লক্ষ্যবস্তুতে ঘড়ির কাঁটা ধরে নিখুঁত আঘাত হানছে ইরানের নতুন আত্মঘাতী ড্রোন। পেন্টাগন স্তব্ধ হয়ে ভাবছে এই জাদুকরী ক্ষমতার পেছনে ঠিক কার শক্তি কাজ করছে। পশ্চিমা গোয়েন্দাদের সতর্কবার্তা এর নেপথ্যে কাজ করছে ক্রেমলিনের অদৃশ্য হাত, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তাকে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর বীজ বোনা হয়েছিল কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের রণক্ষেত্রে। 2022 সালে ইরান থেকে মস্কোর হাতে পৌঁছায় শাহেদ 136 ড্রোন, যা রুশ বাহিনীতে নতুন পরিচিতি পায় গেরান 2 নামে। ইউক্রেন যুদ্ধের তীব্র অগ্নিকুণ্ডে হাজারো পরীক্ষার মধ্য দিয়ে এই প্রযুক্তিকে প্রতিনিয়ত শান দিয়েছে রাশিয়া। আর এখন সেই যুদ্ধলব্ধ অভিজ্ঞতা এবং রাশিয়ার অতি গোপন কমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি সরাসরি ফেরত পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। এটি কোনো সাধারণ সার্কিট নয়, এটি এক বিশেষ সিআরপিএ প্রযুক্তি, যা সাধারণ জিপিএস ব্লকিং বা ভুয়ো সংকেত পাঠানোর সমস্ত পশ্চিমা সামরিক চক্রান্তকে এক নিমিষে নিস্তেজ করে দেয়। মার্কিন ও জোট বাহিনী এতদিন ড্রোন ধ্বংস করতে যেসব কোটি কোটি ডলারের সস্তা জ্যামিং পদ্ধতির উপর নির্ভর করত, ইরানের এই নতুন প্রযুক্তির সামনে তা এখন নিছক খেলনায় পরিণত হয়েছে। এই গোপন ও স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তরের সুনির্দিষ্ট প্রমাণ মেলে 2026 সালের 2 মার্চ। সাইপ্রাসের সুরক্ষিত ব্রিটিশ ঘাঁটিতে হঠাৎ আকস্মিক ও নিখুঁত হামলা চালায় একটি ড্রোন। হামলার পর যখন ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয়, তখন তার ভেতরে স্পষ্ট ধরা পড়ে ক্রেমলিনের সেই গোপন অ্যান্টি জ্যামিং কারিগরি। তবে প্রযুক্তি হস্তান্তরের খেলা শুধু মাটিতে বা ড্রোনের ককপিটে থেমে নেই, খেলা পৌঁছে গেছে মহাশূন্যে। মহাকাশে ঘূর্ণায়মান রাশিয়ার সামরিক স্পাইট স্যাটেলাইটগুলো এখন মধ্যপ্রাচ্যে তেহরানের ডিজিটাল চোখ হিসেবে কাজ করছে। মার্কিন বিমান বা রাডার ঠিক কোথায় রাখা আছে, পেন্টাগনের রণতরী কোন স্থানাঙ্কে অবস্থান করছে, তার প্রতিটি সেন্টিমিটারের স্পষ্ট ও লাইভ ছবি চোখের পলকে পৌঁছে যাচ্ছে ইরানের রিভলিউশনারি গার্ডসের কমান্ড সেন্টারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ও মাস্টার স্ট্রোক বিষয় হলো এই অসম যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ। ইরান এই যুদ্ধে চালকের আসনে বসে এমন এক ফাঁক পেতেছে, যা পেন্টাগনকে ভেতরে ভেতরে অর্থনৈতিকভাবে খালি করে দিচ্ছে। মাত্র 20 থেকে 70 হাজার ডলারের একটি সস্তা ইরানি আত্মঘাতী ড্রোনকে রুখতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে 30 থেকে 50 লাখ ডলারের একটি উচ্চ প্রযুক্তির ইন্টারসেপ্টর মিসাইল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বাধ্য হয়ে এই পরিস্থিতিকে রাশিয়া ও ইরানের মধ্যে গড়ে ওঠা এক আগ্রাসী সামরিক ঐক্য বলে অভিহিত করেছেন। তার মতে, তেহরানের এই বিকাশমান ও অপ্রতিরোধ ড্রোন কৌশলের পেছনে ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে।